3 মাস ঢাকার তরফ থেকে চেষ্টা কম হয়নি। শুল্ক কাঠামো পুনর্বিবেচনার অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও লেখেন নোবেলজয়ী ডক্টর ইউনুস। মার্কিন বিভিন্ন পণ্যে শুল্ক কমানোর সিদ্ধান্তও নেয় সরকার। তবে বিফল হলো সবকিছুই। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশ সহ 14 দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো 15% শুল্ক। নতুন এ ঘোষণার পর 1 আগস্ট থেকে সেটি দাঁড়াবে 35%। গেল 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে 90 দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস। সেই সময়সীমা ছিল 9 জুলাই পর্যন্ত। এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14 দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হলো, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে 25%, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30% এবং মালয়েশিয়ার ওপর দেওয়া হয়েছে 25% শুল্ক হার। নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠি দেয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেও। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা। S&P 500 ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল 3 সপ্তাহে। বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও। ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, কোনো দেশ যদি শুল্ক বাড়ায় নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে। তিনি আরও বলেন, কোনো দেশ যদি নতুন করে আলোচনা করতে চায় তাদের জন্য দরজা খোলা থাকবে। এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। রিপোর্টে দেখছিলেন, বাংলাদেশি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক নিয়ে সমঝোতায় সময় মিলেছিল 3 মাস। বিশ্লেষকরা মনে করছেন যে হেলাফেলার কারণে সেই সুযোগ কাজে লাগানো যায়নি এবং একে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। জানান যে সমান শুল্ক আরোপ হলেও জিএসপির কারণে রপ্তানিতে এগিয়ে থাকবে প্রতিযোগী দেশগুলো। এমদাদ হকের রিপোর্ট দেখুন। কমাস আগে আমদানি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় নড়ে চড়ে বসেছিল বাংলাদেশ। করণীয় ঠিক করতে তড়িঘড়ি করে শীর্ষ কর্মকর্তা আর অংশীজনদের নিয়ে বৈঠকেও বসেন প্রধান উপদেষ্টা। পরে চিঠিও লিখেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাড়তি দামে দেশটি থেকে তুলা, গম, জ্বালানি আর সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে মন গলানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িক স্থগিতের পরই যেন গতি হারায় ঢাকার পদক্ষেপ। বাণিজ্য মন্ত্রণালয়ের ডেস্ক ফাইলেই আটকে যায় সব। দেশটি থেকে পাঠানো চুক্তির খসড়া ঠিক করে কয়েক দফা পাঠানো হলেও মতের মিল হয়নি। জানিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক হলেও দৃশ্যমান ফল মেলেনি। দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করার তাগিদ ছিল ট্রাম্প প্রশাসনের। এজন্য পরামর্শ দেওয়া হয় বিনিয়োগ বাড়াতে, পদ্ধতিগত ত্রুটি নিরসন আর ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে। যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। একটা টিম আলোচনা করছেন, নন ডিসক্লোজার একটা ক্লজ আছে। এখন সেইটার অর্থ কি যে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না, সেখানে একটা সীমাবদ্ধতা আছে কিনা আমরা জানি না। এটা শুধু ট্যারিফ না, এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, লেবার স্ট্যান্ডার্ডস, পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক অ্যান্ড এনফোর্সমেন্ট কী হবে, এটা নিয়ে কোনো ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি পাবলিকের কাছে। আমি মনে করি হওয়া উচিত ছিল। অবশেষে মাস তিনেকের আলোচনা থিতু হয়েছে আগের চেয়ে বাড়তি 20% শুল্ক হারের মধ্য দিয়ে। এটি কার্যকরে বাড়তি সময় 1 মাস, যা দেশের অর্থনীতির জন্য অনেকটাই প্রহসন বলে মনে করা হচ্ছে। আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও সমানুপাতিক হারে ট্যারিফ ইম্পোজ করা হবে। সেক্ষেত্রে মার্কেটের যে কম্পিটিশন সেটা আগের মতোই থাকবে। তো প্রবলেম হলো এদের মধ্যে আবার অনেকে জিএসপি সুবিধা আছে যেটা আমাদের নাই। তাহলে তাদের জিএসপি আছে এবং ট্যারিফ আমাদের সমান, তাহলে তাদের মার্কেট আমাদের চেয়ে ভালো থাকবে।
নতুন করে আরোপিত এই উচ্চমাত্রার শুল্কের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যেখানে বিকল্প হিসেবে উঠে এলো রপ্তানির নতুন গন্তব্যের গুরুত্ব। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে মুখোমুখি আলোচনা হলে তা ফলপ্রসূ হবে এমন আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন যে আলোচনা যাই হোক তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আর বাণিজ্য সচিব জানান চলতি সপ্তাহে ফের এই ইস্যুতে হবে আলোচনা। বাংলাদেশের জন্য একক বাজার হিসেবে সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র, কিন্তু সেখানেও প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় গড়ে 15% শুল্ক দিয়ে। বিপরীতে সেদেশ থেকে কম বেশি আমদানি করা হলেও তা জুচ্ছই হয়নি মার্কিন প্রেসিডেন্টের চোখে। ফলে 3 মাস আগে গোজামিলের এক হিসেবে 37% শুল্ক বসিয়ে দেন বাংলাদেশের ওপর। এ সময়ে চেষ্টা তদবির করা হলেও তাতে মন গলেনি ট্রাম্পের। ফলে সোমবারের এক চিঠিতে নতুন হার 35% কথা জানায় হোয়াইট হাউস। এ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান অযৌক্তিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যা কমাতে দর কষাকষি করবে বাংলাদেশ। 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআই এর সাথে কথা বলা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। এদিকে একই বিষয়ে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান আলোচনা চলাকালে এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত। জানান বাংলাদেশ আমদানি না বাড়ালে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র, তাই সমাধান আসতে হবে আলোচনার মাধ্যমে। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। এ সময় তুলা ও বিমান কেনার বিষয়ে আলোচনার কথাও জানান তিনি। ব্যাখ্যা দেন সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। সচিব জানান 2 দিন পিছিয়ে দেশটির বাণিজ্য সংস্থার সাথে বৈঠক হবে 10 ও 11 জুলাই। কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের পথ। হাইকোর্টের 15 সংশোধনীর বৈধতার পূর্ণাঙ্গ রায়ে পুনঃপ্রতিষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সেই সাথে ফিরল গণভোটও। সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন পাশ হয় 15 সংশোধনী। সংবিধানের 68 জায়গায় ছুরি চালিয়ে 55টি সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টে প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি 15 সংশোধনীর বৈধতার। গেল ডিসেম্বরে দেয়া রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয় মঙ্গলবার। 139 পৃষ্ঠার রায়ে বলা হয় 15 সংশোধনী আইন পুরোটা বাতিল নয়, তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিধানটি অসাংবিধানিক। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার প্রসপেক্টিভভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো। সামনের নির্বাচনগুলোতে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্ট তার রায়ে বলেন গণভোট ব্যবস্থা বাতিলের বিধানটি অসাংবিধানিক। এতে জনগণের মত প্রকাশের অধিকার হরণ করা হয়, অর্থাৎ এর মাধ্যমে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হলো। হাইকোর্ট আরও বলেন সংবিধানের 7 ক অনুচ্ছেদ এবং 7 খ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের জুডিশিয়াল রিভিউ তথা রিট শোনার ক্ষমতা খর্ব করে সংযোজন করা সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদও অসাংবিধানিক। এ রায়ের বিরুদ্ধে পরবর্তী করণীয় এখনও ঠিক করেনি রাষ্ট্রপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল, কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেছেন এখনো প্রতিষ্ঠিত হয়নি ভোটের অধিকার। রাতের ভোটের দায়ে লজ্জিত নির্বাচন কমিশন, এজন্য আগামী নির্বাচনে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার শেষ নেই। কবে হচ্ছে তফসিল, কবেই বা নির্বাচন।
এমন প্রশ্নে মঙ্গলবার ইসি ভবনের এক অনুষ্ঠানে সিইসির সরল স্বীকারোক্তি। তিনিও জানেন না ভোটের দিন তারিখ। বলেন, সবকিছু জানা যাবে নির্বাচনের 2 মাস আগে। ইলেকশনের তারিখ তো আমিও জানি না। আপনাদেরকে জানাবো 2 মাস আগে, জানাবো তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দিব, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, এই যে সব ডিটেলস জানিয়ে দিব ভোটের তারিখে 2 মাস আগে। সিইসি জানান, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনো, তবে সেই লক্ষ্যে চলছে কাজ। বলেন, রাতের ভোটের দায়ে লজ্জিত কমিশন। সেই দায় মুক্তিতে প্রশাসনকে আগামী নির্বাচনে নিরপেক্ষ হয়ে কাজ করার আহ্বান তার। যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম যখন বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। এর আগে সকালে নির্বাচন কমিশনে সিএসির সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। বৈঠক শেষে সিএসি জানান, যেসব পর্যবেক্ষক গেল 3 নির্বাচনকে সুষ্ঠু ভোটের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। মতপার্থক্য থাকলেও সবার বাকস্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যাশা করেন আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণরাই। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। দেশের উত্তর থেকে দক্ষিণের পথে এনসিপির জুলাই পদযাত্রা। কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এ সময় নেতারা বলেন যে আবরার ফাহাদ থেকে আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই দেশ গড়তে চায় এনসিপি। উত্তরাঞ্চল শেষে দক্ষিণ পশ্চিমের জনপদে এনসিপির জুলাই পদযাত্রা। কুষ্টিয়া থেকে শুরু হয় 8ম দিনের কর্মসূচি। কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে যান নেতাকর্মীরা। সেখানে বুয়েট শিক্ষার্থী আবরারের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর কথা বলেন আবরার ফাহাদের বাবা মার সাথে। 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই সেটা আমরা আশাবাদ করছি। বৃষ্টি বাধায় কিছুটা দেরিতে হয় পদযাত্রা, যা প্রদক্ষিণ করে শহরের বেশ কয়েকটি সড়ক। এরপর পথসভায় নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই দেশ গড়তে কাজ করছে এনসিপি। এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। এরপর পদযাত্রা যায় মেহেরপুরে। গাংনী বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, সংস্কার ও বিচারের পরই নির্বাচন চায় তাদের দল। বলেন, ভোটের আগ রাতে টাকা দিয়ে কাউকে কেনা যাবে না। যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা হবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। এনসিপি বাংলাদেশ পন্থী দল, আমরা জনগণে বিশ্বাস করি। নাদিম হাসান, চ্যানেল 24। ঢাকায় জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন যে এই ধরনের কার্যালয় দেশের সার্বভৌমত্ব, ধর্মীয় সংস্কৃতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাদের দাবি, কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মতি বা জনমত ছাড়াই আন্তর্জাতিক সংস্থার এমন উপস্থিতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন দলের সদ্য বহিষ্কৃত সিনিয়র নেতারা। গুলশানে সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু জানান, দল তারা ছাড়বেন না। তবে সব অভিযোগ অস্বীকার করেন নবনিযুক্ত মহাসচিব। জানান, গঠনতন্ত্র মেনেই সব সিদ্ধান্ত নিয়েছেন জিএম কাদের। বেশ অনেকটা সময় নীরব থেকে আবারও রাজনীতির রঙ্গশালায় নতুন নাটক নিয়ে জাতীয় পার্টি। দলের প্রাথমিক সদস্য সহ অন্যান্য পদ থেকে বহিষ্কারের একদিন পর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন অব্যাহতি পাওয়া দলের সিনিয়র নেতারা। এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, আর্থিক স্বচ্ছতা এবং গঠনতন্ত্র সংশোধনের দাবি জানানোয় এমন স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবসর দিলেন। এটা কি ঠিক হলো? এটা তো মানে অবৈধ, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাদের অভিযোগ, কাউন্সিল ঘোষণার পর এভাবে অব্যাহতি বেআইনি। আগামী সম্মেলনেও যোগ দিবেন তারা। চলেন আমরা ঐক্যবদ্ধভাবে পার্টি করি, সম্মেলন করি, সম্মেলনে ডিসাইড ওকে থাকবে না থাকবে। আপনার কাউন্সিলে ইজ দ্য হাইয়েস্ট বডি, সেই কাউন্সিলে আমরা যাই। কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। তবে দলের নবনিযুক্ত মহাসচিবের দাবি, গঠনতন্ত্র মেনে নেওয়া হয়েছে সব সিদ্ধান্ত। সদস্যপদ বাতিলের পর কাউন্সিলে যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটি এই পর্যায়ে এসেছে যে আইদার ওনারা থাকবেন অথবা চেয়ারম্যান স্যার থাকবেন। এখন নেতাকর্মী, তৃণমূল, প্রেসিডিয়ামরা চেয়ারম্যান স্যারকে বেছে নিয়েছে এই আইদার অর সিচুয়েশনে। ওনাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। তো ন্যাচারালি এটা তৃণমূল এবং প্রেসিডিয়াম চেয়ারম্যানের দিকে আসার কারণেই জিনিসটি আরেক রকম হয়ে গেছে। আর যেটি বারবারই বলছি, পুরো জিনিসটাই গঠনতন্ত্রের বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। তৃণমূল সহ দলের বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার। বা মেজরিটি প্রেসিডিয়াম বা মেজরিটি তৃণমূলের নেতাকর্মীরা যদি বলে ওনাদেরকে ফিরিয়ে নিতে, তখন আমরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেই পারি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। মাঝারি থেকে ভারী বর্ষণে বিভিন্ন জেলা শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে সেখানকার মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা এবছর সর্বোচ্চ। এতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে হাঁটু পানি নোয়াখালীর পৌর এলাকায়। পানির নিচে খানাখন্দ ভরা সড়ক যেন পরিণত হয় মরণ ফাঁদে। সব জায়গায় শুধু একমাত্র ড্রেনটা নাই, যে ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতা থাকতো না। আমরা যারা স্কুলে যাই আর কি, তাদের যাওয়া আসার সমস্যা ভালোভাবে করা যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা। জলাবদ্ধতা হয় বাগেরহাটের পৌর এলাকাতেও। এছাড়া পার্বত্য চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বাচ্চাদের নিয়ে খাটের উপরে বসে আছি, আমরা কি করব আমরা বুঝতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত এটার কোনো পরিত্রাণের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। অনেক মেয়র এসে গেছে, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই। একটু ভারী বৃষ্টি হলে আমরা এই পানির সমস্যা করি। বৃষ্টির পাশাপাশি নদীতে দেখা দিয়েছে ভাঙন। ধসে গেছে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা। দোকান সহ দোকানের সার ছিল, মানে কয়েক লক্ষ টাকার মাল ছিল, ওই মাল সহ একবারে দোকানটা নিয়ে গেছে। এখন তো যাওয়ার কোনো জায়গাই নেই। এখন তো যা ছিল সবাই এক জায়গায় ছিল, এখন তো সবাই কে কই যাইবো, কারোর জায়গা যাওয়ার মতো জায়গা নেই। গতকালকে রাতেই আমরা বস্তা ভরি, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে আমরা গতকালকে ডাম্পিংটা করতে পারি নাই। আজকে একদম ভোর থেকে আমাদের আবার প্রস্তুতি শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণ হতে পারে 4 বিভাগে। মাফতুহা মিলি, চ্যানেল 24।